ডাইনিং টেবিলে বসে ব্যানার্জি পরিবারের সবাই ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছিল। তখনই ওদের বাড়ির কাজের মেয়ে রমা ওদের খাবার এনে দেয়। জিয়া মা, এই দেখ তোর পছন্দ মতো পাস্তা বানিয়েছি, বেশি করে ক্রিম আর চিজ দিয়ে। আর এই পাস্তাটা খেয়ে নিয়ে ফ্রেশ অরেঞ্জ জুসটাও খেয়ে নিস। থ্যাংক ইউ সো মাচ মা, তুমি পৃথিবীর সব থেকে ভালো মা। তাই তো তুমি রোজ আমার জন্য কাজের ছিকে দিয়ে ডিফারেন্ট ব্রেকফাস্ট বানাও। জানো মা, আমাদের এই ব্রেকফাস্টের কথা আমি যখন বন্ধুদের বলি, ওরা না আমাকে খুব হিংসে করে। একদিকে যখন ব্যানার্জি পরিবারের সবাই খুব ভালো ভালো ব্রেকফাস্ট করছিল, ঠিক অন্যদিকেই গরিব পরিবারের মেয়ে অনু শুকনো রুটি নুন দিয়ে খাচ্ছিল। আর নিজের জানলা দিয়ে জিয়া এইসব দেখে মনে মনে হাসছিল, কারণ জিয়া ছিল বড়লোক বাড়ির একমাত্র মেয়ে, আর সে খুব অহংকারীও ছিল। আর অন্যদিকে অনুদিত ছিল একটা ছোট্ট কুঁড়ে ঘর, আর যেখানে রান্নাঘরে বসে তার মা মমতা রুটি বানাচ্ছিল, আর ওর বেকার স্বামী রমেশ কাজের খোঁজে বাইরে গিয়েছিল। মমতার বুড়ি শাশুড়ি বিছানায় শুয়েছিল। নুন আর রুটি দেখে অনু বলল, মা, আমাদের রোজই শুকনো রুটি কেন খেতে হয়? ওই দেখো জিয়াদের বাড়িতে কত ভালো ভালো খাবার হয়। আমরাও যদি রোজ সকালবেলা এরকম ভালো ভালো খাবার পেতাম। মারে, আমাদের কাছে যেটুকু আছে তাতেই খুশি থাকতে হবে। আমি জানি রে মা, মাঝে মধ্যে ভালো মন্দ খেতে ইচ্ছা করে। তোর বাবা একবার কোনো কাজ পেয়ে যা, তারপর আমিও বানিয়ে দেব, ঠিক আছে? তুমি সবসময় এরকম মিথ্যে কথা বলো। আমি খাবো না এই শুকনো রুটি আর নুন। রাগ করে অনু খাবার ছেড়ে পায়ে হেঁটে স্কুলের দিকে রওনা হলো। অন্যদিকে জিয়া ব্রেকফাস্ট করে গাড়িতে চেপে স্কুলে চলে যায়। ওরা দুজনে একই স্কুলে পড়তো। স্কুলে পৌঁছে সব বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই একটি মেয়ে অনুকে বলল, অনু, শুনলাম যে তোদের বাড়ি নাকি রোজই নুন আর শুকনো রুটি খাওয়া হয়। তুমি কি কোনোদিনই ভালো জলখাবার খেতে পারো না? এই কথা শুনে অনুর চোখে জল এসে যায়, আর বাকি বন্ধুরা ওকে নিয়ে হাসাহাসি করতে থাকে। আর অন্যদিকে জিয়াও অহংকারের সাথে তার বাড়ির সুস্বাদু ব্রেকফাস্টের কথা বলতে থাকে। আমি তো আজকে পেট ভর্তি করে পাস্তা আর অরেঞ্জ জুস খেয়েছি, আর অরেঞ্জ জুসটা না খুব টেস্টি ছিল। আমাদের বাড়িতে রোজই এরকম টেস্টি ব্রেকফাস্ট হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতেও স্যান্ডউইচ হয়েছিল, আর ওটা না খুবই টেস্টি হয়েছিল। আমি তো বুঝতেই পারি না গরিবরা নুন দিয়ে রুটি কি করে খায়। তখনই ক্লাসে টিচার এসে গেলে সবাই চুপ করে যায়, কিন্তু সবাই মিলে অনুকে নিয়ে মজা করছে দেখে অনুর খুব খারাপ লাগে, আর ও উদাস হয়ে যায়। এরপর অনু উদাস মুখ নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরলে ওর উদাস মুখ দেখে ওর মা মমতা বলল, কি হয়েছে রে মা, তোর মুখ এরকম কেন? কেউ কিছু বলেছে? মা, ওই যে জিয়া আছে না, ও আমাদের জলখাবার নিয়ে না খুব মজা করে। আমার একদম ভালো লাগে না। তুমি তো জানো মা, জিয়ার নিজের টাকা নিয়ে কি অহংকার। ওর নিজের জলখাবারের প্রশংসা নিজেই করছিল। এই শুনে মমতার মুখটাও উদাস হয়ে যায়, কিন্তু ও কী বা করতে পারত। তাই সে আবার নিজের কাজ করতে লাগলো, আর এই করে করে রাত হয়ে গেল। রাতে ওদের পরিবারের সবাই আবার বসে বসে চিন্তা করতে থাকে, হে ভগবান, আর কতদিন আমাদের এভাবে চলতে হবে? আমাদের একটু ভাতের ব্যবস্থা করে দাও। অনু কতদিন শুকনো রুটি নুন দিয়ে খাবে? অনুর জন্য না আমার খুব খারাপ লাগে। মেয়েটাকে আমরা না একটু ভালো জলখাবারও দিতে পারি না। তুমি চিন্তা করো না গো, প্রত্যেক গরিবেরই জীবনে ভালো সময় আসে। পরের দিন সকালে মমতা লিকার চার শুকনো রুটি দেয় অনুকে খেতে। ওই কালো চা দেখে অনুর মন আবার উদাস হয়ে যায়। ওকে লিকার চায়ের সাথে রুটি খেতে দেখে জিয়া আবার ওকে নিয়ে হাসতে থাকে। জানি না বাবা, এই গরিব লোকেরা এই পচা খাবার কি করে খায়? কালো চা আর শুকনো রুটি, আবার নুন দিয়ে রুটি, বাবা, এসব নাম শুনেই তো আমার কেমন যেন লাগে। দিদি ভাই, তুই এসব নিয়ে চিন্তা করিস না। তোকে কোনোদিন এসব খাবার খেতে হবে না, কারণ আমাদের কাছে টাকার কোনো অভাব নেই। আচ্ছা চলো, তাড়াতাড়ি পিৎজাটা খেয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে যে। কিন্তু শাশুড়ি আর মেয়ের এই কথা শুনে অঞ্জলি মনে মনে ভাবল, এ আবার কি ধরনের কথা? অর্থই সবকিছু নয়। জীবনে যে আমাদের কখন কি দিন দেখতে হবে কেউ সেটা জানে না। অঞ্জলির চিন্তাভাবনা একদম ঠিক ছিল। কিছুদিনের মধ্যেই ওদের বিজনেসে একটা বড়সড় লস হয়, তাই অর্থের অভাব দেখা দেয়, আর তাই কাজের মেয়েটাকেও ছাড়িয়ে দেয়। আমি তো বুঝতেই পারছি না, আমরা যে একদম আকাশ থেকে মাটিতে এসে পড়লাম। মা,
এখন যা আছে তাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তাই বলে বেশি অহংকার ভালো না। মা, তাহলে আমাদেরকেও অনুর মতো শুকনো রুটি খেতে হবে নাকি? মা, এখন না আমার অনুর জন্য খুব খারাপ লাগছে। আমি এখন বুঝতে পেরেছি, যেমন কর্ম তেমন ফল। আমি যদি অনুর দরিদ্রতা নিয়ে মজা না করতাম তাহলে আজকে আমাদের এরকম হতো না। আজ বড়লোকের পরিবারকেও গরিবদের মতো থাকতে হচ্ছিল। প্রথমে যেখানে ওরা দামি দামি খাবার খাচ্ছিল, সেখানে এখন ওদেরকে রুটি আর সবজি খেয়েই দিন কাটাতে হচ্ছিল। এখন জিয়া স্কুলেও মনমরা হয়ে থাকতে লাগলো। জিয়ার এই অবস্থার কথা জেনে ওর বড়লোক বান্ধবীরাও ওর থেকে দূরে সরে গেল। এইভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর একদিন ব্যাংক থেকে লোকেরা আসে এবং ঋণ শোধ না করার জন্য ওদের বাড়ি থেকে বের করে দেয়। আর ওরা অনুদের বাড়ির সামনেই একটা কুঁড়েঘরে এসে থাকতে লাগলো। কিন্তু ওদের কাছে খাবারের কিছুই ছিল না। তখন মমতা এসে ওদের কিছু রুটি আর আচার দিয়ে যায়। আপনাদের কথা জানতে পারলাম, খুব খারাপ লাগলো। শুনেছি কাল থেকে আপনারা খাননি। এখানে একটু রুটি আর আচার আছে, খেয়ে নেবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জিয়া নিজের ভুলটা বুঝতে পারে, তাই দুদিন পর স্কুলে গিয়ে অনুর কাছে ক্ষমা চেয়ে বলে, অনু, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার দরিদ্রতা নিয়ে আমি খুব মজা করেছি, তোমাকে নিয়েও খুব মজা করেছি। এখন আমি বুঝতে পেরেছি যে গরিবদের জীবন কতটা কষ্টে কাটে। কোনো ব্যাপার না জিয়া। শোন না, আমি আজকে টিফিনে ব্রেড পকোড়া এনেছি। আসলে বাবা না একটা দোকানে কাজ পেয়ে গেছে, তুই আমার সাথে খাবি? হ্যাঁ, আমার না খুব খিদে পেয়েছে। অনেক দিন পরে আজ ব্রেড পকোড়া খাবো। চল চল। মা আমাকে প্রমিস করেছিল যখন বাবার কাজ হবে তখন আমাকে খুব ভালো ব্রেকফাস্ট দেবে। ওইদিকে মমতাও ওদের পরিবারের সবার জন্য ব্রেড পকোড়া বানিয়ে দিয়ে আসে। এইভাবেই দুই পরিবার কাছাকাছি চলে আসে আর একে অপরের সুখে দুঃখে পাশে থাকে। আজকে আমি বুঝতে পারলাম, ধনী দরিদ্র এসব কিছু হয় না, আসলে মনটা বড় হতে হয়। একদম ঠিক বলেছ গো দিদি। সুধা আর ব্রিজেশ সোনপুর নামের একটা ছোট্ট গ্রামে থাকত। ব্রিজেশ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকের বাড়ি বাড়ি কাজ করে নিজের রুজি রুটি চালাতো, যাতে করে ওর আমদানি খুব একটা বেশি কিছু হতো না। কিন্তু গত কয়েকদিন ধরে ব্রিজেশ মাত্র কয়েকদিনেরই কাজ পাচ্ছিল, যাতে করে ওদের বাড়িতে আরও টাকার অভাব দেখা দিল। এমনই একদিন সুধা ব্রিজেশকে বলে, শোনো না, ঘরেতে চালের একটা কণাও মাত্র নেই, আর আমার কাছে যেটুকু টাকা জমানো ছিল সেটাও খরচ হয়ে গেছে। এবার তুমি কোথাও থেকে একটু টাকা জোগাড় করে আনো যাতে একটু রেশন তুলতে পারি। তুমি তো জানোই সুধা যে আজকাল কাজ পাওয়াটা কতটা কঠিন হয়ে গেছে। কখনো কখনো পাই আর কখনো তো। তুমি চিন্তা কেন করো গো? তুমি এটা ভাবো যে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন, দেখবে একদিন উনি সব ঠিক করে দেবেন। তুমি একদম ঠিকই বলেছ সুধা। আচ্ছা দাঁড়াও, আমি কাজ খুঁজতে যাচ্ছি। ব্রিজেশ বাইরেই যাচ্ছিল, ঠিক তখনই একটা বড় গাড়ি এসে ওদের দরজার সামনে দাঁড়ায়। যে গাড়ি থেকে এক মহিলা হাতে একটা কয়েক মাসের বাচ্চাকে নিয়ে বাইরে নেমে এসে দাঁড়ায়। গাড়ির আওয়াজ শুনে সুধাও বাইরে চলে আসে। সুধা দেখে ওর ঠিক সামনে ওর বড় বোন নিহারিকা দাঁড়িয়ে আছে। নিহারিকা দিদি, তুমি এখানে? সবকিছু ঠিক আছে তো? না সুধা, কিছুই ঠিক নেই। আসলে বাচ্চাটার শরীরটা গত 1 মাস ধরে খুবই খারাপ যাচ্ছে। শহরের বড় থেকে বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু সবার একটাই কথা, আমাদের ছেলেকে কিছুদিনের জন্য গ্রামের খোলামেলা আবহাওয়াতে রাখতে হবে, তাহলেই ও পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ সুধা, আসলে আমাদের সব আত্মীয়দের মধ্যে তুমি একমাত্র যে গ্রামে থাকো, আর এই জন্যই আমার প্রথমেই তোমার কথা মনে পড়েছে। আর আমরা যদি বাচ্চাকে নিয়ে তোমাদের সাথে কিছুদিন থাকি তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো? না দিদি জামাইবাবু, এ আপনারা কি কথা বলছেন? আপনারা যতদিন চান এখানে থাকতে পারেন, এটাও তো আপনাদের একটা বাড়ি। হ্যাঁ দাদা, তাই হবে। যতদিন না আপনার বাচ্চা সুস্থ হয়ে যায় ততদিন আপনারা আমাদের সাথেই থাকুন। দেখো, আমি বলেছিলাম না তোমাকে আমাদের আশাতে সুধা আর ব্রিজেশের কোনো সমস্যা হবে না? তুমি তো খামোখাই চিন্তা করছিলে। সুধা ওদেরকে ঘরের ভিতরে নিয়ে যায়, তারপর প্রতিবেশীর কাছ থেকে একটু চিনি আর দুধ চেয়ে আনে আর ওদের জন্য চা বানায়। তারপর ব্রিজেশকে গ্রামের জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে রেশন তুলে আনতে বলে। ব্রিজেশ চড়া সুদে জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসে, তারপর সেটা দিয়ে রেশন তুলে আনে। সুধা সবার জন্য খাবার তৈরি করে, তারপর সে তার জামাইবাবু আর দিদিকে ভরপেট খাবার খেতে দেয়। কিন্তু যেখানে ওরা দুজন আধপেটা খাবার খেয়েই থাকে, যাতে করে রেশন বেশি দিন চলতে পারে।
তারপর মাঝরাতে মুন্না জোরে জোরে কাঁদতে শুরু করে। চুপ কর সোনা, চুপ কর বাবা, চুপ কর। ওহো নিহারিকা, কি হলো? বাচ্চা তো কাঁদছে কেন? মনে হয় এ দুধ খেতে চায়। আসলে ওর তো দুধ খেয়ে ঘুমানোর অভ্যাস আছে না। হ্যাঁ, বাচ্চাদের জন্য তো দুধটা খুবই দরকারি। সুধা, তোমার তো একটু খেয়াল রাখা দরকার ছিল, বলো। আরে এতে সুধার কোনো দোষ নেই। আমি ভেবেছিলাম ওর পেট ভরে গেছে। যাই হোক সুধা, ওর জন্য একটু দুধ নিয়ে আয়। কিন্তু ঘরে তো দুধ নেই দিদি। আসলে সন্ধেবেলায় চা বানিয়েছিলাম, ওতেই তো খরচ হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমি ওকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি খন। না, বাচ্চাকে দুধ খাওয়াতেই হবে। আমি এক্ষুনি দুধ নিয়ে আসি। ব্রিজেশ তাড়াতাড়ি বাইরে যায় আর দুধ নিয়ে এসে সুধার হাতে দেয়। তারপর সুধা সেই দুধ গরম করে মুন্নার খাওয়ার জন্য দিয়ে দেয়। এমনই একদিন খুব জোর বৃষ্টি নেমেছিল, যেটা দেখে আয়ুষ বলে, আজকে ভীষণ না গরম গরম চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। যদি আমি শহরে থাকতাম তাহলে আমার কুককে বলতাম, ও এক্ষুনি বানিয়ে এনে দিত। জামাইবাবু আপনি চিন্তা করবেন না, আপনার কুক নেই তো কি হয়েছে, এই শালি আছে না, আমিই বানিয়ে দিচ্ছি। সুধা রান্নাঘরে গিয়ে দেখে ওখানে তেল মশলা কিছুই নেই। তারপরও ব্রিজেশকে বলে। ব্রিজেশ জমিদারের কাছ থেকে আরও কিছু টাকা ধার নেয় এবং চিকেন এবং আরও জরুরি জিনিসপত্র কিনে বাড়ি আনে। তারপর সুধা চিকেন বিরিয়ানি বানিয়ে সবাইকে খাওয়ার জন্য দেয়। ঠিক 3 দিন পরে সেই জমিদার ওদের বাড়িতে চলে আসে। কি রে ব্রিজেশ, এই শোন, টাকা নেওয়ার সময় তো প্রত্যেক সপ্তাহ ঠিক টাইম মতন চলে আসিস, হ্যাঁ? আর ফেরত দেওয়ার সময় তোর মুখ দেখা যায় না কেন রে? জমিদার বাবু, আমি তো আপনাদের বলেছিলাম যে আমি টাকাটা সময় মতন দিয়ে দেবো। তাও আপনি কেন বাড়িতে সেরকম ঝামেলা করছেন বলুন তো? অতিথি রয়েছে যে। আচ্ছা, আমার থেকে ধার করা টাকায় যখন তুই আত্মীয়দের কাকা মুরগি খাওয়াচ্ছ, হ্যাঁ, সেবেলা তোমার প্রেস্টিজে লাগে না, তাই না? আর আমি টাকা চাইতে আসলেই তোর প্রেস্টিজে লাগে, তাই না? তখনই আয়ুষ বলেন, দাঁড়ান, কত টাকা হয়েছে আপনাদের? 20,000। এই নিন 30,000। আজকের পরে যেন এই এরিয়াতে কোনোদিন আপনাদের না দেখি। জমিদার সেই টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর আয়ুষ ব্রিজেশকে বলে, এটা কি সুধা, ব্রিজেশ, তোমাদের সাথে এত কিছু হয়ে গেল, তার তোমরা এটা আমাদেরকে বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ সুধা, আমি কি তোর বোন নই? তুই আমাকেও কিছু বলিসনি কেন? আর সব সমস্যা তোরা একাই সহ্য করলি? আসলে দিদি জামাইবাবু, তোমরা তো এখানে কয়েকদিনের অতিথিও এসেছ, তাই আমরা তোমাদের ঝামেলার মধ্যে ফেলতে চাইনি। আসলে ওনার কাছে কোনো চাকরি নেই, কখনো কখনো মজদুরির কাজ পায় তো কখনো পায় না, সেই জন্যই আমাদের এখন অভাবে দিন চলে যায়। কিন্তু আর নয় সুধা, ব্রিজেশ, আমি এই গ্রামে একটা হোটেল খুলতে চাইছি, যাতে বাইরে থেকে ট্যুরিস্টরা আসবে এবং এই গ্রামের সৌন্দর্য দেখতে পাবে। আর আমি চাই যে তুমি আমার ওই হোটেলে তুমি ম্যানেজারের চাকরি করো। মাসে 50,000 টাকা বেতন দেব। বলো, রাজি আছো? এটা শুনে সুধা আর ব্রিজেশের চোখে আনন্দের জল চলে আসে। নিহারিকা সুধাকে আলিঙ্গন করে। কিছুদিনের মধ্যে ওই গ্রামে একটা সুন্দর হোটেল তৈরি হলো, যেখানে দূর দূর থেকে ট্যুরিস্টরা আসতে শুরু করে আর ওদের খুব ইনকাম হতে শুরু করে। এখন ব্রিজেশ আর সুধা ওদের একটা বড় পাকা বাড়ি বানিয়ে ফেলেছে। এখন ওদের জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে আর ওরা এখন সুখে শান্তিতে আছে। Thanks for watching.